এরপরে দেখা গেল একদিন বানর রাজার কাঁধে উঠল, হ্যাঁ, ব্যর্থ দে না কিছু না। তারপরে দেখা গেল বানর রাজার মাথায় উঠল। আপনি যার যেইটুক পাওনা তাকে সেটুকের মধ্যে যদি না রাখেন, আপনি আমলাকে নিয়ে মনোনয়ন দিচ্ছেন। এই যে রাজনৈতিককরণ করা, আমলাদেরকে রাজনৈতিকভাবে ব্যবহার করা, এবং এই গত 15 বছরে তো আরও হয়েছে, আগেও হয়েছে। আপনি বলেছেন কখন শুরু হয়েছে সেটা বলেছেন, এরপরে ধারাবাহিকভাবে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে। কিন্তু সংস্কার তো করতে হবে। মানে এই যে আমলারা মানে কি, আমি যতটা বুঝি এরা হলো জনকল্যাণে কাজ করবে, রাজনৈতিক নেতৃত্বের আন্ডারে জনকল্যাণে কাজ করবে। কিন্তু রাজনৈতিক যে দলবাজি করা, তা তো করার কথা না। তো এটাই তো হচ্ছে। এই সংস্কারটা তাহলে এখন করণীয় কি? আপনি তো আইনের কথা বললেন, নিয়মের কথা বললেন। আইন নিয়ম তো কেতাবে আছে সবটা, আইনের প্রয়োগটা তো করতে হবে। আপনি যিনি আমাকে আইন মোতাবেক চলতে দিবেন তিনি তো আমাকে প্রশ্রয় দিচ্ছেন। মনে করেন এই যে সময় শওকত আলী সাহেব ঢাকার ডিসি ছিলেন, আগের কথাই বলি, মানিকগঞ্জে এক জনসভা জিয়াউর রহমান সাহেবও গেলেন। তারা ওই ডিসি হিসাবে তো তারা যেটুক করা, তখন তো এরশাদের এইসব জেলা টেলা ভাগ হয় নাই, যতটুক করা দরকার করে দিয়ে যেই রাজনৈতিক বক্তব্য শুরু হয়েছে তারা নেমে চলে আসছে। আমি জিয়াউর রহমান সাহেবের সাথে তো ক্যাবিনেট মিটিং করছি, সবসময় করতাম। ঢাকার বাইরে উনি যে মিটিংগুলো করলেন, আমরা নাটোর গণভবনে গেলাম, সেখানে করা হইলো, ময়মনসিংহে করা হইলো। তো আমরা ক্যাবিনেট মিটিং করার জন্য যতটুকু করা দরকার ক্যাবিনেট আমরা তখন বসতাম। যেই ওনার রাজনৈতিক আলাপ শুরু হইতো আমরা তখন উঠে চলে আসতাম। সেটা একটা সময় ছিল। এখন তো আপনার রাজনৈতিক আলোচনার সময় ডিসি সাহেব, এসপি সাহেবরা, ইউনো সাহেবরা সেখানে উপস্থিত থাকেন, আরও বক্তৃতা দেন, এমনকি ওসি সাহেবও তো পার্টির পক্ষে বক্তৃতা দেন। কই রাজনৈতিক নেতারা তো তাদেরকে নিষেধ করছে না, বারণ করছে না, বরং তার পক্ষে কথা বলতেছে। হচ্ছে এতে ফল কী হচ্ছে, এখন রাজনৈতিক নেতারা সেই দিকে আক্ষেপ করে যে সামান্য ফুসকা ইউএনও তাকে মানে না, নেতাকে সম্মান দেয় না। আর দেবে কোথায়? আপনি তো এরকম দোস্তালি করেছেন, আপনি দোস্তালি করতে করতে যেটা করেছেন সেটা হয়। এখানে একটু সিরিয়াস কথার মধ্যে একটা গল্প বলি। রাজা বানর পালতেন, বানরটা রাজার খুব প্রিয় বানর। সবসময় রাজা খাওয়ার সময় বানরটাকে কোলে বসে খাওয়াইত। কিন্তু খাওয়াটা শেষ হইলে রাজার হাতে একটা ছড়ি থাকতো, বানরের ফর্সার দিয়ে দুইটা ঘা মারতেন, বানর যাইয়া তার নিজের সিটে চলে যেত। এটা অনেক দিন দেখার পরে রাজার একজন উজির থাকে না, বুদ্ধি টুদ্ধি দিয়ে সবসময়, উজির বলল যে রাজামশাই আপনি এত আদর করে কোলে বসে খাওয়ান, তারপরে আবার খাওয়া শেষ হইলে পশ্চাৎ দেশে দুইটা ঘা দেন কেন বেদ দিয়ে? বলে যে কষ্ট লাগে। বলে যে জি, আচ্ছা ঠিক আছে। এইবার পরের দিন রাজা আর বেদ দিল না, বানর তবুও নিজের জায়গায় চলে গেল। এই 4-5 দিন এরকম নিজের জায়গায় গেল। তারপরে দিয়ে দেখা এলো এবার নিজের জায়গা যায় না, কোলে অনেকক্ষণ বসে রইল, কয়েকদিন রইল। এরপরে দেখা গেল একদিন বানর রাজার কাঁধে উঠল, হ্যাঁ, ব্যর্থ দে না কিছু না। তারপরে দেখা গেল বানর রাজার মাথায় উঠল। আপনি যার যেইটুক পাওনা তাকে সেটুকের মধ্যে যদি না রাখেন, আপনি আমলাকে নিয়ে মনোনয়ন দিচ্ছেন। যে আমলা বঙ্গবন্ধু হত্যার পর আরেকজনের মোস্তাকের শপথ গ্রহণ করা, তারে আপনি বড় নেতা বানাই দিচ্ছেন, তার ছেলের এমপি বানাই দিচ্ছেন। যে আমলা 32 নম্বর রোডে গিয়ে জায়গা পায় নাই, আবার 6 মইনুল রোডে যাইয়া মনোনয়ন পাইল, আপনারা ওই বাজা সেটা মেনে নিচ্ছে। হোয়াই? মাঠে ফোর খাওয়ার লোক যারা রাজনীতি করে তাকে আপনি না নিয়ে এসব আমলা টামলা নিচ্ছেন কেন? রাজনীতি আপনি নষ্ট করছেন। তাহলে আমলারা জনকল্যাণে যাবে না, না গেলে তাকে ধরছেন না কেন? আপনি দেখবেন এর আগের ইতিহাস দেখেন, যখন আওয়ামী লীগের সময় জনতার মঞ্চ হইল, এদের শাস্তি দিতে চেষ্টা করল বিএনপি, আবার পরে আওয়ামী লীগের সেইগুলা করলে খালাস। এবং যাদেরকে প্রমোশন দেয় নাই, ফোর্স রিটায়ারমেন্ট দিয়ে দিল আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে, কী হইল এবার? এইগুলোর বকেয়া সহ যে নর্মাল ডেপুটি সেক্রেটারি থেকে রিটায়ার করে চলে গেছে, পাওনা বেনাবুলেন ইয়েতে টাকা টুকা যেগুলো নিয়ে হজও করে আসছে, পরে হুজুকে এবার সবাইকে প্রমোশন দেওয়ার সময় এরা সব আবার এডিশনাল সেক্রেটারি হয়ে গেল, বকেয়া সব কিছু পাইল, বকেয়া টেলিফোন বিলও পাইল। তো এখন কি হচ্ছে, আবার যাদেরকে আবার আলী এরকম বাদ দিল,
বিএনপি মোনা জামাত মোনা কই আলী মোনা বিএনপি মোনা জামাত মোনা তিনটা মোনা তো সৃষ্টি করলো তো। তো এদেরকে এখন দেখে কী করলো, সবগুলোকে মন কিনে কিরে সোয়াল জব হয়ে গেছে, সেগুলো সব আইনে আবার একেবারে রেট্রোস্পেক্টিভ সচিব সিনিয়র সচিব সব বসাই দিচ্ছে। তো এটা যদি আপনি পুষতে থাকেন, ফেয়ার ডিসিপ্লিন ইন অ্যাপিল রুটে যদি না যান, আইন যদি প্রয়োগ না করেন, তাহলে তো জনগণ করবে না। আমি কেন কাজ করব? আমি আমলা হিসেবে ব্যর্থ হইতে চাইলে রাজনীতি করে যদি আমি উঠতে পারি, এমপি হইতে পারি, হচ্ছে না দুই দলের মধ্যে একজন এক একভাবে এমপি হইল। কবে কোন সময় বিসিএস ক্যাডারে জয়েন করছে, সুন্দর চেহারা ছিল, তারপরে প্রধানমন্ত্রীর পিএস এপিএস হয়ে গেল, সেখান থেকে উঠতে উঠতে ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খিলজি, তারপরে এমপি হয়ে যেতেছে, মন্ত্রী হয়ে যেতেছে। তাহলে কেন আমলা করবে না? আপনি সুযোগ সৃষ্টি করছেন তো, হোয়াই? আপনি পলিটিশিয়ান মাস্টার্স, পলিটিক্যাল মাস্টার্স থাকবেন, আমরা ব্যুরোক্রেট সার্ভেন্ট, তাকে জনগণের কল্যাণে রাখবেন। সেটা যতক্ষণ না করবেন, এরকম প্রশ্রয় দিবেন, এপিএস হয়ে যাবে, মন্ত্রী হবে, লোভ সবাই থাকবে। ক্ষমতা কে না চায়? ওই এক জায়গায় সবাই চায়, সবাই যেতে চায়, এখন ছেলেরা চাচ্ছে। জি, সচিবালয় যে অগ্নিকাণ্ডের ঘটনা, এটাকে কিভাবে দেখেন? অনেকে বলছে ষড়যন্ত্র। আমাদের তো এখানে যে সময় যা ঘটে সবটা আমরা ষড়যন্ত্র বলি। বঙ্গবন্ধু শাসন আমলে যখন শুরু হইলো পাটের গুদামে আগুন লাগা, সেটা ষড়যন্ত্র। কেমন একচেটিয়া, তখন শুধু পাটের গুদামে আগুন লাগছে। আর পাকিস্তান আমলে 50-এর দশকের শেষ, 60-এর দশকে গ্রামগঞ্জ দেখতাম শুধু ওই খড়ের যে কাদা সিন ছিল বড়, সেখানে আগুন লাগতো। তো এখন সচিবালয়ে অগ্নিকাণ্ড, এটা সরকারের জন্য একটা বিরাট রকমের মেসেজও হইতে পারে, সরকারের একটা ব্যর্থতা হইতে পারে। কি পয়েন্ট ইনস্টলেশন, কেমন বিজি প্রেস থেকে প্রশ্নপত্র ফাঁস হওয়া, কি পয়েন্ট ইনস্টলেশন। আমি বিজি প্রেসে ডেপুটি কন্ট্রোলার ছিলাম। প্রশ্ন যেখানে ছাপায়, সেই কনফিডেন্সিয়াল সেকশনে যারা থাকে তারা ইউনিয়নও করতে পারে না, এবং সেই কনফিডেন্সিয়াল সেকশনে খোদ এস্টাবলিশমেন্ট সেক্রেটারি যদি ঢুকতে চায়, তাহলে ডেপুটি কন্ট্রোলারের পারমিশন লাগে, পারবে না, এত টাইট। এবং সেখানকার যেগুলো কাগজপত্র বাড়তি থাকে প্রশ্ন ছাপানোর পরে, সেগুলো বাইরে আনি পোড়ানো না, ওটার ভিতরেই পুরানো চুল্লি ব্যবস্থা। সেখানে একজনের পিছনে আরও 7 জন তাকায়, একজনকে একজন এভাবে করে, তারপরেও হয়ে যায় কীভাবে, সব আপোষ হয়ে যায় একজনের সাথে একজন। এখন সচিবালয়ের আগুনটা স্যাবোটেজ কিনা তো তদন্ত হচ্ছে, পাউডার কি রাসায়নিক টেস্ট করতেছে, কুকুরকে নিয়ে গবেষণা হইতেছে, হয়ে কি বাইরে দেখা যাবে। যারা বলবে স্যাবোটেজ, তারা বলতেই পারে এই সরকারের বিরুদ্ধে থাকবে, যারা এরকম বলতে পারে, দোষী করতে পারে। তো সরকারের বিরুদ্ধে থাকলে দোষী যদি কেউ করা হয়, তাহলে এটার নিরাপত্তা কেন হয় নাই? মগের মূল্যিক থেকে তো মবের মূল্যুক হয়েছে। এর আগে সচিবালয় সব ঢুকে গেল না, দাবি আদায় করতে হবে, পরীক্ষা ছাড়া প্রমোশন লাগবে, হুড়মুড় করে সব ঢুকে যাবে, অথচ পরীক্ষা ছাড়া পাস। এই বিচারপতিরে নামা দিতে হবে, তাহলে বাঁশি বাজাই দিল, সব জায়গা সুপ্রিম কোর্ট হাইটে ঢুকে গেল, আর নামা দাও। তো এই যদি অবস্থা হয়, প্রশাসন যদি এত মাসেও রেস্টোর না করতে পারে, সেখানে যদি একটা আস্থাহীনতা থাকে সচিবালয়ের মধ্যে, প্রশাসন ক্যাডারের মধ্যে, টোটাল সার্ভিসের মধ্যে আস্থাহীনতা চরমভাবে বিরাজমান। কেউ বিশ্বাস করতে পারছে না তার ভবিষ্যৎটা এখন কদিন পরে কি হবে। আপনি কন্ট্রাক্টে তো আনছেন, যাদেরকে বাদ দিচ্ছেন তাদেরকে কন্ট্রাক্টে আনছেন, এতে আবার এরা ন্যায় বিচার করার জন্য বলছেন যে ওরা আগে পায় না, এখন তাদেরকে দিচ্ছেন, এনে বড় বড় পদে বুঝাচ্ছেন, বসাইও দিলেন। তাদের আর্থিক পাওনা দিয়ে দিতেন, পদবি দিয়ে দিতেন, সেটা শিখছিল, এইখান থেকে উপযুক্ত লোক আসতো, ক্ষোভ হতো না। এখন যারা ওই একটা পদে একজন ঘরে বসলে নিচের দিকে 6টা পদের মধ্যে আর প্রমোশন আটকায় যায়, তারা ক্ষুব্ধ আছে, থাকবে। আবার দাবির জন্য সবাই যাচ্ছে, তার কারণ দাবি করলেই তো পাচ্ছে, মারামারি করলেই তো পাচ্ছে, আপনি থামাইতে পারছেন না। তো প্রশাসন ক্যাডার বনাম অন্য সব ক্যাডার, মুহিত সাহেবের 50% নিয়ে একটা কথা একটু সারলো, এটা নিয়ে শুরু হয়ে গেল। কেন সারবে? বাইরে থেকে কেন আসবে? ইট ডিপেন্ডস হাউ স্ট্রং দ্য গভর্নমেন্ট উইল বি। গভর্নমেন্ট আসলে কী চান, নিয়ম শৃঙ্খলা, আমলাদেরকে ঠিক প্রফেশনাল আমলা হিসেবে কাজে লাগাবেন, নাকি এই রকম জোড়াতালি দিয়ে চলবে, এটার উপর নির্ভর করবে।